go, starting the ICT of class 9 and 10 put together. First and second chapter because that's the chapter Labi has in his syllabus. As always, I'll only go through the important lines, not the like the AP line. So আমাদের প্রথম অধ্যায় ছিল না, কিন্তু দ্বিতীয় অধ্যায় ছিল। তো আমি প্রথম অধ্যায় দিয়ে শুরু করতেছি। প্রথম অধ্যায়ে যেটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, হয়তো সম্পূর্ণ এমসিকিউ না, ক্লাস 9 তাই সংজ্ঞাও লাগতেছে না। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যেগুলো আমি সেটা পড়তে পারি, ই লার্নিং, ই গভর্নেন্স, ই কমার্স, এগুলা নিয়ে। সর্বপ্রথম এটাই যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তি উৎস নয়, কিংবা বাণিজ্য নয়। পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, বিকজ লাইক দ্যাটস হোয়াই ডেটা পাইরেসি অ্যান্ড নিশেটস হ্যাপেন, রাইট? অ্যান্ড তার কারণ মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। নো ওয়ান এলস উইল বি লাইক, oh, you know that stuff, like that's cool, but a dolphin knows how to communicate through waves, so that's cooler and stuff. And here's two word comes into importance: globalization and internationalization. আর এই যেটা দেখতে পাচ্ছি আমরা 21 শতকে, 21 শতক আর বিংশ শতাব্দীর এগুলা আই থিঙ্ক ক্লিয়ার। নো, নট একবিংশ শতাব্দী, ইয়েস, হ্যাঁ আমরা একবিংশ শতাব্দীতে, আর বিংশ শতক আই ডোন্ট নো, বাট ইয়েস, হ্যাঁ শতাব্দী হয় 1 বছর পর। আর এখন আমরা 2000 শতক, 21 শতক, হ্যাঁ 21 শতক। I'm sorry, I'm literally confusing my students. And প্রথম পেজে তেমন কোনো নাই যেখান থেকে আসতে পারে। এআই এর কথা বলা আছে। আর চার্লস বেবেজ কে শুরু করছে আধুনিক কম্পিউটার বিকাশ, এটা গুরুত্বপূর্ণ। আর এখন মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমানে হচ্ছে বলা হচ্ছে যে আইওটি বা ইন্টারনেট অফ থিংসের যুগ। অর্থাৎ এখানে এমন কোনো জিনিসগুলো আসবে যেগুলো আমরা সহজেই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো চার্লস বেবেজকে কম্পিউটার জনক বলা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন, আই ডোন্ট ইভেন নো অ্যাবাউট দিস ইঞ্জিন, পরে অ্যানালিটিক্যাল ইঞ্জিন হিসেবে গ্রহণ করে। এখানে সম্ভবত একজনের কথা দেওয়া নাই, সেই লোকটা হচ্ছে যে হি ওয়াজ গে অ্যান্ড লাইক he worked in World War II to invent something. I actually watched a movie about him, The Imitation Game. He was played by Benedict Cumberbatch, so it is cool. Anyways, out of topic. So চার্লস বেবেজের পরে গণনার কাজটি আরও কার্যকর করা যায়, সেটা হচ্ছে লর্ড বায়রনকে বলা হয় ইংরেজদের বিদ্রোহী কবি। তার যে কন্যা অ্যাডা লাভলেস, তিনি এই গণনার কাজ তাড়াতাড়ি করার জন্য একটা যন্ত্র আবিষ্কার করতে পারেন। তার মায়ের কারণে, লাইক লর্ড বায়রনস ওয়াইফ ওয়াজ এ ব্যাডি অ্যান্ড হি ওয়াজ এ ব্যাডি। আর তার মায়ের কারণে অ্যাডা লাভলেস তিনি বিজ্ঞানের গণিতে আগ্রহী করে থাকেন। অ্যাডা লাভলেস ছিল মেজবান কাদিরের প্রোফাইল পিকচার কয়েকদিনের জন্য, সো আই নিউ দ্যাট ফ্রম হিম। অ্যান্ড প্রোগ্রামিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ অ্যাডা লাভলেস করে গেছেন। সো শি ইজ এ ভ্যারি অ্যাডা লাভলেসকে তাই প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। 1840 সালে চার্লস বেবেজ কি করছে, তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। তিনি যে ইঞ্জিনটা আবিষ্কার করলেন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন এবং ডিফারেন্স ইঞ্জিন, সেটা সম্পর্কে বক্তব্য দেন। সেই সময় অ্যাডা লাভলেস চার্লস বেবেজের সহায়তা নিয়ে তার বক্তব্যের সাথে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করে, অর্থাৎ তারা একসাথে কাজ করছে, অ্যাডা লাভলেস অ্যান্ড চার্লস বেবেজ। আর তার মৃত্যুর 100 বছর পর, 1953 সালে, 100 বছর পর তার মৃত্যু হয়েছে 1871 সালে। তার প্রায় 100 বছর পর 1953 সালে নোট আবার প্রকাশ হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে অ্যাডা লাভলেস অ্যালগোরিদমের ধারণা প্রকাশ করছে। মানে তারা দুজন যে একসাথে কাজ করলো, সেটা থেকে মেইন ক্রেডিট দেওয়া হচ্ছে অ্যাডা লাভলেসকে। অ্যান্ড আই এম রিডিং ফ্রম এ পিডিএফ বিকজ আই অ্যাকচুয়ালি টিয়ার ডাউন মাই whole ICT book because like I didn't need it or something. So বিজ্ঞানী ম্যাক্সওয়েল
ম্যাক্সওয়েলের কথা আমরা পদার্থবিজ্ঞানে পড়ে আসছি। তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। আর মহাকর্ষ বলের থেকেও এই বল বেশি শক্তিশালী, হ্যান ত্যান হ্যান ত্যান। আই এম নট টিচিং এ ফিজিক্স, গো টু দি দ্যাট। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা তারে বার্তা বহনের সঞ্চারের সঞ্চালন সম্ভাবনা সৃষ্টি করে। বার্তা প্রেরণ অর্থাৎ বার্তা প্রেরণের ধারণা আমরা কোথেকে পেয়েছি? ম্যাক্সওয়েল থেকে। ম্যাক্সওয়েল অনেক তত্ত্ব দিচ্ছে, সেগুলোর কথা হয়তো আমরা যাবো না। বিরাট তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রকাশ করা প্রথম সফল হয় বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। এটা খালি আমরা স্বীকৃতি দিছি, আর স্বীকৃতি দিছে একটা কোম্পানি যার নাম ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এরা স্বীকৃতি দিচ্ছে। এর বাইরে, বাংলার বাইরে আর এই সংগঠন বাদে এটা কোথাও জনসম্মুখে স্বীকৃতি দেওয়া হয় না যে প্রথম সফল হয়েছে জগদীশ চন্দ্র বসু, বিকজ হি ওয়াজ আন্ডার রেটেড। যাই হোক, এটা তিনি করলেন 1895 সালে। কত সালে? 1895। কিন্তু এই সময় কিন্তু চার্লস বেবেজ বেঁচে ছিল না, কারণ তিনি 1831 সালে মারা গেছে। 1895 সালে, অর্থাৎ 19 শতকের শুরুতে এসে এটা যে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হলেন, এই আবিষ্কার তিনি প্রকাশ করেননি। আর তিনি প্রকাশ করে থাকলে সেটাকে তিনি মানে ফ্রি ফর অল করে দিছে, কারণ আন্তর্জাতিক আবিষ্কার এটা না। সেই কারণে তিনি চাচ্ছিলেন যে এটার জন্য ক্রেডিট নিব। তিনি চাচ্ছিলেন যে এটা সবাইকে জানে। যেমন ধরো, অনেক ক্ষেত্রে বই যখন পাইরেসি হয় তখন কোনো লেখক কিছু বলেন না, কারণ তিনি চান তার বই সবাই পড়ুক। তিনি সেই বইকে বদ্ধ করে রাখতে চান না, কারণ জ্ঞান বদ্ধ হয়ে থাকার জিনিস না। সো এটার কারণে হয়তো বা জগদীশ চন্দ্র বসু ভাবছে প্রথম সফল হইলেও এটা নিয়ে ফ্লেক্স করেননি। এবং বেতার তরঙ্গ ব্যবহার করে এই কাজ প্রথম প্রকাশিত হয়, সর্বজনীন স্বীকৃতি পান মার্কনি। ওর ফার্স্ট নেমটা একটু বাজে, তাই আমি তাও পড়লাম। গুগলিয়েলমো গুগলিয়েলমো মার্কনি। তিনি 1907 তিনি প্রকাশিত করেন, কিন্তু প্রথম সফল হয় জগদীশ চন্দ্র বসু। কি করতে সফল হয়? এক স্থান থেকে অন্য স্থানে বিনা তারে, অর্থাৎ বেতার বার্তা প্রবাহ করতে। তবে 1997 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ওই যেটা বললাম, যেটা স্বীকৃতি দেয় তাকে, এবং রেডিও বিজ্ঞানের অগ্রগতি এবং অন্যতম আবিষ্কারক হিসেবে জগদীশ চন্দ্র বসুকে আখ্যায়িত করে। এই জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু মার্কনি বেশি পুরো বিশ্বের কাছে পরিচিত হয়। বিশ্ব থেকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রের আইবিএম কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। এই আইবিএম কোম্পানি আমার কাছে অনেক পরিচিত, কারণ স্টেইনস গেট অ্যানিমে যদি দেখে থাকো, সেখানে আইবিএম কোম্পানির একটা কম্পিউটার থেকে ওটা পরে টাইম মেশিন হয়, আরও অনেক কিছু হয়, অনেক কাহিনী হয়। ভেরি গুড, দ্যাটস আই রিমেম্বার আইবিএম অ্যান্ড নট আইএমবি কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার। আমরা আগে পড়ছিলাম ছোটোবেলায় যে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এরকম কম্পিউটার থাকে। তো ওটা মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে, তারপর সেটা বিবর্তিত হয় এখনকার পার্সোনাল পিসি হয়ে যায়। এই পর্যায়ক্রমে 1971 সালে আমাদের জন্ম, আমাদের মুক্তিযুদ্ধের সময় মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়। ওকে, সরি, আই এম রিডিং ফ্রম মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়, যার কারণে কম্পিউটার ছোট হতে লাগে 1971 সাল থেকে। আর 20 শতকের 60-70-এর দশকে, অর্থাৎ যখন 20 শতক মানে 1960 থেকে 70, 60-70-এ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে অ্যাপারনেট আবিষ্কার করা হয়। ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে কী আবিষ্কার হয়? অ্যাপারনেট না, আরপানেট, সরি, আরপানেট। তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার মাধ্যমে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে। এর বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট, হোয়াট উই বি ইউজিং টু টক নাও, চ্যাট। 1971 সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন, অর্থাৎ এসএমএস এর সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। Ramon. He sounds like a guy who would invent texting because he is afraid of girls, like confronting girls in real life. I don't know. তিনি প্রথম ইমেল পদ্ধতি চালু করেন। ইমেলের জনককে তাহলে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। আর আমরা জানি যে এখানে আরেকটা তথ্য পাইলাম, অনিশ্চিততার দুইটা তথ্য পাইলাম। একটা হচ্ছে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করছে, আর একটা হচ্ছে ইমেল আবিষ্কার করছে। মাইক্রোপ্রসেসর কে আবিষ্কার করছে জানি না, কিন্তু ইমেল আবিষ্কার করছে a guy who sounds like he would invent email because he can confront girls directly. His name is Raymond Samuel Tomlinson.
লাইক টমলিনসন অ্যান্ড মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটারের কাজ শুরু হয় স্টিভ জবস, দ্য ইয়ে ইয়ে গাই, এবং রোনাল্ড ওয়েন, এবং স্টিভ ওজনিয়াক, অর্থাৎ টু স্টিভস অ্যান্ড ওয়ান রোনাল্ড। 1976 সালে 1 এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করে। অ্যাপল কম্পিউটার সেটা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম কম্পিউটার, এটা আমরা জানি। পরবর্তীতে আইবিএম আবার আসলো। আইবিএম কোয়ান্টাম কম্পিউটারের ভবিষ্যতে সুপার কম্পিউটিংকে সুগম করছে। তাহলে আগে দেখলাম মেইন ফ্রেম কম্পিউটার আসছে, এখন আবার সুপার কম্পিউটিং পথকে সুগম করতেছে। আর ন্যানো টেকনোলজি অর্থাৎ প্রসেসর থেকেও ছোট আর প্রসেসর আবিষ্কার করে মানুষের জীবনযাপনকে ইয়ে করতেছে, আমাদেরকে গল্প শোনাতে। যে রিসার্চ যে আগে 2-3 ঘর ধরে কম্পিউটার রাখা লাগতো, কারণ ইট ওয়াজ বিগ, হিউজ, অ্যান্ড ডোন্ট সে দ্যাটস হোয়াট শি সেড, ওকে। সাধারণ কম্পিউটার থেকে এই কোয়ান্টাম কম্পিউটার সম্পূর্ণভাবে এলাকা। সাধারণ কম্পিউটার মূলত বিট ব্যবহার করে শূন্য ও একের মান ধারণ করে, যেটা আমরা আগে পড়ে আসছি যে বাইনারি। আমার বাইনারি শিখতে হবে, আমাদের ওই অধ্যায় ছিল না তখন। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম বিট ও কিউবিট ব্যবহার করে, যা একই সাথে শূন্য ও এক উভয় মানকে ধারণ করতে পারে। দ্যাটস ইম্পর্টেন্ট ইনফরমেশন, লাইক কিউবিট বি কোয়ার, Q for queer, and gay, because they're both, well, that's kind of sexist. Anyways, 1981 সালে আবারও আইবিএম আসলো। তাদের পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি গেটস বা বিল গেটস দ্য গাই তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেন। বিকশিত হয় MS-DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানি অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে। এখন মানে আইবিএম এর আমরা কত কিছু দেখলাম। ওরা আগে মেইন ফ্রেম কম্পিউটার করতেছে, তারপর সুপার কম্পিউটিং করতেছে, তারপর তারা কোয়ান্টাম কম্পিউটিং করতেছে, তারপর আবার বিল গেটসকে ইয়ে করতেছে। কোন দিন মানে দেখবো আইবিএম, মেবি দে ডিড, আই ডোন্ট নো। 1989 সালে স্যার টিমোথি জন বার্নার্স-লি নামের একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা আসবে এইচটিটিপি এর ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করে এবং তা বাস্তবায়নে ডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম আসবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হিসেবে পরিচিত হয়। কে এই জনক? টিমোথি জন বার্নার্স-লি। লি মিস্টার লি হি আবিষ্কার ডাব্লিউডাব্লিউ, এইচটিটিপিই। সো রিমেম্বার টিমোথি জন বার্নার্স-লি। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে, যা বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ফেসবুক, যা হার্ভার্ড শিক্ষার্থী মার্ক জুকারবার্গ ও 4 বন্ধুর হাতে সূচনা হয়। এটাও আমরা দেখলাম যে স্টিভ জবস যখন করছিল তারা কিন্তু 2টা বন্ধু ছিল, কিন্তু দে আর লেসার নোন, মেবি ফর দ্য বেটার, বিকজ দে আর অলসো ফাকিং বিলিয়নিয়ার্স। এখন আমরা আসবো যে ই-লার্নিং ও বাংলাদেশ। তারপরে এটা শেষ করে আমরা যাব আমাদের সেকেন্ড চ্যাপ্টারে। এখানে গুড গভর্নেন্স, সুশাসন, এগুলোর জন্য স্বচ্ছতার জবাব দিতে লাগবে। স্বচ্ছতা হচ্ছে মানে কিভাবে কি প্রসেস হচ্ছে সেটা ইয়ে করা। আর জবাবদিহিতা হচ্ছে যদি প্রসেস মানা না হলো, তাহলে আমি যদি জিজ্ঞেস করি প্রসেস কি জন্য মানা না হলো, তো সে তখন যাতে কৈফিয়ত দিতে পারে, এটা হচ্ছে জবাবদিহিতা। আর এটার মধ্যে পার্থক্য আসতে পারে। শিক্ষাক্ষেত্রে ই গভর্নেন্সের এগুলো উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, যে পরীক্ষার ফলাফল আমাদের যেমন এসএসসি রেজাল্ট দিলে শিক্ষা আমরা এখন অনলাইনে দেখতে পারবো। তারপরে ধরো যে আমি যে কলেজে ভর্তি হবো সেটা অনলাইনে করতে পারবো, আর অনলাইনে টাকা দিতে পারবো। জেলা প্রশাসকের কার্যালয় ই সেবা, মানে অনলাইনে এমনি আসছে, এগুলো আমরা পাম্পট্টিতে পড়বো, এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। আর মোবাইল ব্যাংকিং, এটিএম সেবা, তথ্য সেবা, এগুলাকে আমরা ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করতে পারতেছি এটার জন্য।
ই সার্ভিসও একই জিনিস, যে সরকারি ও বেসরকারি সেবাগুলা অনলাইনে পাচ্ছি। যেমন টিকিট আমরা ই টিকিট করতে পারতেছি। তারপরে এখানে যেমন ই পুঁজির কথা বলা আছে বা ই পর্চার কথা বলছে, এগুলো হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয়, হ্যাঁ, যেগুলো আমরা অনলাইনে করতে পারতেছি। টেলিমেডিসিন, অনলাইন আয়কর, এগুলা। ই পর্যায়ে, যে দেশের প্রথম দীক্ষার ই সেবাসমূহের একটি, দেশের 15টি চিড়কলের সকল আখচাষী এখানে এসএমএস এর মাধ্যমে পুঁজি তথ্য চাচ্ছে। পুঁজি হলো চিনিকল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে তার জন্য আওতাধীন আখ চাষির দেওয়া একটি অনুমোদনপত্র। So it's basically like a note saying like, yeah gang, you guys can do some aখ shit, so here's the অনুমতি। এসএমএস এর মাধ্যমে আখ চাষিরা তাৎক্ষণিক পুঁজির তথ্য পাচ্ছে বলে এখন তাদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে। পাশাপাশি সময়মতো আখের সরবরাহ নিশ্চিত হয়েছে। ইটস বেসিক্যালি লাইক বিলুপ্ত নাও বাই দ্য ওয়ে, কারণ এখন আখ কল বেশি ইয়ে করে না। তারপর ইএমটিএস, এটা হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে অত্যন্ত কম খরচে টাকা পাঠানো যায়। আই স্টিল ডোন্ট নো হাউ পিপল লাইক সেন্ড মানি ফ্রম one phone to another phone. Like it's unreal to me. Like okay, you can send money through phones. Anyways, ই পর্চা, এটা হচ্ছে জমি জমা সংক্রান্ত, যেটা বললাম। বর্তমান দেশের সকল জমির রেকর্ড অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়, এটিকে বলা হয় ই পর্চা। পূর্বে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীগণ বড় বড় রেকর্ড বই হতে যথাসময়ে পূর্ব নির্ধারিত ছকে পূরণ করে আবেদনকারীকে সরবরাহ করতেন। এই জন্য আবেদনকারীদের সরাসরি উপস্থিত হতে হতো। তেমনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরাও গতানুগতিক পদ্ধতিতে পর্চা তৈরি করতেন। বর্তমানে এটি সেবার আওতায় আসায় আবেদনকারী দেশ বিদেশের যে কোনো স্থান থেকে নির্দিষ্ট ফি জমা দিয়ে পর্চা সংগ্রহ করতে পারতেছে। তারপর ই স্বাস্থ্যসেবা, রেলওয়ে, ই টিকিটিং ও মোবাইল টিকিটিং তো বলতে হবে না, এখানে তেমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। তবে তোমাদের এমসিকিউ এরকম আসতে পারে যে নিচের কোনটি ই গভর্নেন্স সেবার আওতায় পড়ে, তো তখন দিতে হবে যে ই স্বাস্থ্যসেবা বা ই পর্চা, ই পুঁজি, এগুলা। আর ই কমার্স কিন্তু ই সার্ভিসের মধ্যে পড়ে না, ই কমার্স আলাদা। এই যে ই কমার্সের এখানে যে যে কোনো পণ্য বা সেবা বাণিজ্যের কয়েকটি শর্ত থাকে। প্রথমত বিক্রেতার কাছে পণ্য থাকা, দ্বিতীয়ত ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশোধ করা। এখন সেটা অনলাইনে করা যাচ্ছে। এবং তৃতীয়ত হচ্ছে মূল্য প্রাপ্তির পর বিক্রেতা তার পণ্যটি ক্রেতার ঠিকানায় নিজে অথবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠিয়ে দেবে। মানে জাস্ট ব্রেকিং ডাউন দ্য স্টেপস অফ অনলাইন ডেলিভারি। 2011-12 সাল থেকে বাংলাদেশ ই কমার্সের প্রসার হচ্ছে। এখন তো ই কমার্স বলা যায় না, বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি, যে ব্যাংকিংয়ে, বিভিন্ন অফিসে, ইন্টারনেট ব্রাউজিং, হ্যান ত্যান, এগুলাতে। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইসিটি, এখানে কয়েকটা সামাজিক মাধ্যমের ইয়ে আমাদের পড়তে হবে, ইনফরমেশন পড়তে হবে। যেমন আমরা পড়বো যে ফেসবুক 2004 সালে হয়েছে, 4 নভেম্বর, 4 ফেব্রুয়ারি দেখ। Damn, only 10 days before Valentine's Day 2004, Mark Zuckerberg and his friends started. এখন টুইটার সামাজিক যোগাযোগের মাধ্যমে এখানে 280 ক্যারেক্টারের মধ্যে মনোভাব আদান প্রদান করতে হবে। 280 অক্ষরের এই বার্তাকে বলা হয় টুইট। ইটস লাইক এ মাইক্রো ব্লগিং, ওকে। ইনস্টাগ্রাম হয়েছে পরে 2010 সালে, যখন লারিবের জন্ম হয়েছিল তখন। আর মূলত ছবি ও ভিডিও শেয়ার করা হয় এবং ব্যবহারকারী কোনো গল্প তৈরি করে হ্যাশট্যাগ দিতে পারে, হ্যান ত্যান দিতে পারে। আর এখন লিঙ্কডইন হয় 2003 সালে, অর্থাৎ বিফোর ইভেন ফেসবুক। এখন বিনোদন ও আইসিটি আমরা দেখতে পারি, সেটা আমরা জানি যে অনেকভাবেই বিনোদন হিসেবে এটা আইসিটি করতে পারি, অ্যানিমেশন, কার্টুন, এটা। তারপর লিপ ফ্রগ, হোয়াট এভার ইজ লিপ ফ্রগ, বড় বড় লাভ। আই থিঙ্ক এটা নিয়ে একটা প্রশ্ন এমসিকিউ ছিল, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল ফেসবুকে, যে এমন একটা আইসিটি সাবজেক্টে এমন একটা প্রশ্ন আসছিল যে কেমন লাফ দিয়ে অন্যদের ধরে ফেলা যায়। এখানে যে লিপ ফ্রগ বা বড় বড় লাফ দিয়ে অন্যদের ধরে ফেলা যায়, এটা এমসিকিউতে আসছিল। অ্যান্ড দ্যাটস লাইক সো ডাম, লাইক ইটস অ্যাবাউট আইসিটি, নট শারীরিক শিক্ষা অর সামথিং।
এই যে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU কর্তৃক প্রণীত ICT ডেভেলপমেন্ট ইন্ডেক্স EDI এর 2024 সংস্করণে বাংলাদেশ 100-র মধ্যে 62 নম্বর রয়েছে, হুইচ ইজ ব্যাড। বাংলাদেশ এই স্কোর নিম্ন মধ্যম দেশের সময়ের গড়ের চেয়ে কম, অর্থাৎ 64 থেকে কম, এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের গড়ের চেয়ে অনেক কম। লাইক দেন জাস্ট দুইটা থেকে কম, তাহলে আলাদা করে বলার দরকার কি? যাই হোক, এটা আমাদের মনে রাখতে হবে যে নিম্ন মধ্যম দেশের সময়ে গড় কত 64.8, আর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশের গড় 77.3। এই সূচকে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম ও ভুটান বাংলাদেশের চেয়ে বেশি নম্বর পেয়ে উপরে অবস্থান করছে। আর ICT ব্যবহারে মানুষের সক্ষমতা ইত্যাদি বিবেচনা করে 2024 সালে প্রণীত ইন্ডেক্স, যেটা গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওখানে করছিল, ওই প্রণীত ইন্ডেক্সে 193টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম। নট গুড, উই হ্যাভ মেনি পিপল লাইক ইন ফ্রন্ট অফ আস। সো 2018 সালের 12 মেতে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রো, লাইক দে চেঞ্জ দ্য নেম ইন দিস বুক। আর তোমাদের বই আমার সম্ভবত এটা বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেওয়া, কিন্তু এখানে বলছে যে 2018 সালের 12 মে আমাদের তারিখটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের 57তম রাষ্ট্র, 57তম রাষ্ট্র হিসেবে নিজস্ব স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করে। 57তম রাষ্ট্র, কিন্তু এটা মনে রাখতে হবে। আর কত সাল? 2018 সালের 12 মে আমি ক্লাস 6 পড়তাম। তো হ্যাঁ, এটা মনে রাখবো। আগে এটা বইয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট ছিল। যাই হোক, আমি এখন সেকেন্ড চ্যাপ্টার দিব।